speech of Nabil Idris and my friend Sadiq Karim. So speaking at last is always proper. Most of the important points have already been made by my friends because we are from the same. অক্সফোর্ডে এবার ইতিহাস গড়লেন হাসনাত এবং সাদিক কায়েম। আওয়ামী লীগের বিক্ষোভকারীদের দেখিয়ে দিলেন বিদেশের মাটিতেও নিজেদের ক্ষমতা। পৃথিবীর অন্যতম প্রাচীন এবং মর্যাদাপূর্ণ বিতর্কের মঞ্চ অক্সফোর্ড ইউনিয়ন সোসাইটি, যেখানে একসময় বক্তব্য রেখেছেন উইনস্টন চার্চিল থেকে শুরু করে আলবার্ট আইনস্টাইনের মতো বিশ্ববরেণ্য ব্যক্তিরা। আর সেই ঐতিহাসিক এবং অভিজাত মঞ্চেই এবার রচিত হল নতুন এক স্বাধীন বাংলাদেশের গৌরবোজ্জ্বল গল্প। বুক চিতিয়ে বীরের বেশে অক্সফোর্ডে প্রবেশ করলেন হাসনাত আব্দুল্লাহ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদিক কায়েম। আপনারা জানেন যে সাদিক কায়েম এবং হাসনাত আব্দুল্লাহ কোথায় গেছে জানো? লন্ডনে। কোথায়? অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অক্সফোর্ড ইউনিয়নে। সেখানে তারা একটা বক্তৃতা করার জন্য অনেক আগে থেকেই এই সফর সূচিটা করা হয়েছে। তারা সেখানে গিয়ে বক্তব্য করবেন। আসসালামু আলাইকুম। ভিডিওটি যারা এই মুহূর্তে দেখছেন, অনুরোধ থাকবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। শেষ পর্যন্ত ভিডিওটা না দেখে যাবেন না। প্রিয় দর্শক, কঠিন এক ইতিহাস গড়লেন হাসনাত আব্দুল্লাহ। অক্সফোর্ডের বুকে অবিশ্বাস্য রেকর্ড গড়ল হাসনাত এবং সাদিক কায়েম। হতভাগ পুরো যুক্তরাজ্য। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, আপনারা সকলে অবগত আছেন বিশ্ববিখ্যাত অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে অংশ নিয়ে আলোচনায় এসেছে হাসনাত আব্দুল্লাহ। তার বক্তব্য, মতামত ও বাংলাদেশকে ঘিরে উত্থাপিত বিভিন্ন বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। কি বললেন হাসনাত আব্দুল্লাহ এবং কেন তার বক্তব্য নিয়ে এত আলোচনা তৈরি হয়েছে? প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, অক্সফোর্ড ইউনিয়ন বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ বিতর্ক ও আলোচনার মঞ্চ হিসাবে পরিচিত। এখানে বিশ্ব নেতা, নোবেলজয়ী, নীতি নির্ধারক এবং বিভিন্ন ক্ষেত্রের প্রভাবশালী ব্যক্তিরা বক্তব্য দিয়ে থাকেন। সেই মঞ্চে হাসনাত আব্দুল্লাহর অংশগ্রহণ বাংলাদেশের তরুণ সমাজ, রাজনীতি ও সমসাময়িক বিষয় নিয়ে নতুন আলোচনা তৈরি করেছে। তার বক্তব্যের মূল বিষয় শ্রোতাদের প্রতিক্রিয়া ও এর সম্ভাব্য প্রভাব নিয়ে বিশদ বিশ্লেষণ তুলে ধরা হয়েছে এই ভিডিওতে। হাসনাত আব্দুল্লাহ অক্সফোর্ড ইউনিয়নের এই সেমিনারে অংশ নিয়ে অনবরত ইংরেজিতে বক্তব্য দিয়েছে। হাসনাতের ইংরেজিতে বক্তব্য দেওয়া দেখে সকলেই হতভাগ রীতিমতো। এর আগে হাসনাতের মুখে এভাবে ইংরেজিতে কথা বলতে আমরা দেখিনি। প্রিয় দর্শক, হাসনাত আব্দুল্লাহ সাদিক কায়েম অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে যোগ দিয়ে কি বলল, কি ইতিহাস তৈরি করলেন, রেকর্ড করলো, সেটা আমরা দেখি কয়েকটা প্রতিবেদন এবং বিশ্লেষণ থেকে। আশা করি আপনারা সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে আমাদের। এই পার থেকে আমাদের আন্দোলন, মানে প্রবাস থেকে লন্ডনের যে আন্দোলনগুলি হয়, আমরা ডায়াসপোরা কমিউনিটি ডায়াসপোরা এনগেজমেন্টের মধ্যে দিয়ে বাংলাদেশের বিভিন্ন ওয়ার্কফোর্সের Speech of Nabil Idris and my friend Sadiq Karim. So speaking at last is always proper. Most of the important points have already been made by my friends because we are from the same district. We all of us have been through the same district. So everything I say somehow will be related to the things they have already mentioned. Everything I say will be counted, right? So it's like Mr. Speaker and members of the Oxford Union. I feel good about because the person I idolized for years, Imran Khan, I witnessed him saying here.
অক্সফোর্ডে এবার ইতিহাস গড়লেন হাসনাত এবং সাদিক কায়েম। আওয়ামী লীগের বিক্ষোভকারীদের দেখিয়ে দিলেন বিদেশের মাটিতেও নিজেদের ক্ষমতা। দর্শক, পৃথিবীর অন্যতম প্রাচীন এবং মর্যাদাপূর্ণ বিতর্কের মঞ্চ অক্সফোর্ড ইউনিয়ন সোসাইটি, যেখানে একসময় বক্তব্য রেখেছেন উইনস্টন চার্চিল থেকে শুরু করে আলবার্ট আইনস্টাইনের মতো বিশ্ববরেণ্য ব্যক্তিরা। আর সেই ঐতিহাসিক এবং অভিজাত মঞ্চেই এবার রচিত হলো নতুন এক স্বাধীন বাংলাদেশের গৌরবোজ্জ্বল গল্প। বুক চিতিয়ে বীরের বেশে অক্সফোর্ডে প্রবেশ করলেন কুমিল্লা 4 আসনের তরুণ সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েম। তাদের এই ইতিহাস গড়ার পথটি মোটেও মসৃণ ছিল না। অক্সফোর্ডের বাইরে তখন চলছিল এক রুদ্ধশ্বাস স্নায়ুযুদ্ধ। আমরা ভীষণ বাজারে যাচ্ছি আমাদের দেশ। পতিত স্বৈরাচার আওয়ামী লীগের নেতাকর্মীরা যখন এই অনুষ্ঠান পণ্ড করার জন্য পুরোপুরি মরিয়া হয়ে উঠেছিল, তখন তাদের সামনে পাহাড়ের মতো ঢাল হয়ে দাঁড়িয়েছিল জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্র শিবির এবং এনসিপির শত শত অকুতোভয় নেতাকর্মী। শেষ পর্যন্ত সব বাধা পেরিয়ে ফ্যাসিস্টদের দোসরদের চোখে আঙ্গুল দিয়ে নিজেদের শক্তির জানান দিলেন এই দুই তরুণ নেতা। ফেরার পথে বিক্ষোভকারীদের উদ্দেশ্যে হাসনাত আব্দুল্লাহর সেই দুঃসাহসিক মিডিল ফিঙ্গার বা মধ্যমা প্রদর্শনের দৃশ্যটি যেন প্রমাণ করে দিল ফেসিবাদের ভয়ের রাজত্ব এখন চিরতরে শেষ। কিন্তু দর্শক, কি ঘটেছিল যুক্তরাজ্যের সেই ঐতিহাসিক সন্ধ্যায়? কেন অক্সফোর্ডের মতো একটি একাডেমিক মঞ্চ পরিণত হয়েছিল রাজনৈতিক শক্তির মহড়ায়? চলুন দর্শক, রোমহর্ষক সেই ঘটনা প্রবাহ, আন্তর্জাতিক রাজনীতির হিসেব নিকেশ এবং সুদূর প্রসারী প্রভাবগুলো একদম সহজ ভাষায় বিশ্লেষণ করে দেখা যাক। গত 14 জুন 2026 রবিবার সন্ধ্যায় যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিয়ন সোসাইটিতে একটি বিশেষ প্যানেল আলোচনার আয়োজন করা হয়, যার বিষয়বস্তু ছিল দ্য স্টুডেন্ট লিড আপস্প্রিং অ্যান্ড দ্য ফিউচার অফ পোস্ট রেভলিউশনারি বাংলাদেশ, অর্থাৎ ছাত্র নেতৃত্বাধীন গণ অভ্যুত্থান এবং বিপ্লব পরবর্তী বাংলাদেশের ভবিষ্যৎ। জুলাইয়ের যে রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ 15 বছরের ফেসিবাদের পতন ঘটেছে, সেই ইতিহাস আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে তুলে ধরার জন্যই আমন্ত্রিত হয়েছিলেন গণ অভ্যুত্থানের দুই মাস্টারমাইন্ড হাসনাত আব্দুল্লাহ এবং ডাকসু ভিপি সাদিক কায়েম। আন্তর্জাতিক কূটনীতি এবং রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় অক্সফোর্ডের মতো একটি প্ল্যাটফর্মে এমন একটি আলোচনার অর্থ হল অত্যন্ত গভীর। পশ্চিমা বিশ্বের বুদ্ধিভিত্তিক কেন্দ্রবিন্দু থেকে নতুন বাংলাদেশের এই বিপ্লব এখন বিশ্ব দরবারে একটি প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পেতে যাচ্ছে। এটি শুধু একটি সেমিনার নয়, এটি ছিল গ্লোবাল কমিউনিটির কাছে জুলাই বিপ্লবের জাস্টিফিকেশন বা ন্যায্যতা প্রমাণের এক বিশাল সূচক। কিন্তু বাংলাদেশের এই আন্তর্জাতিক অর্জনকে কোনোভাবেই মেনে নিতে পারছিল না যুক্তরাজ্যে অবস্থানরত পালাতক এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা। পতিত স্বৈরাচার শেখ হাসিনা এবং শেখ মুজিবুরের ছবি সংবলিত ব্যানার এবং প্লেকার্ড নিয়ে তারা অক্সফোর্ড ইউনিয়নের বাহিরে জড়ো হতে শুরু করে। তাদের মতলব ছিল একটাই, যে কোনো মূল্যে বিশৃঙ্খলা তৈরি করে এই আন্তর্জাতিক অনুষ্ঠানকে বাধাগ্রস্ত করা এবং বিশ্বমঞ্চে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা। হাসনাত আব্দুল্লাহ এবং সাদিক কায়েমকে উদ্দেশ্য করে তারা অনবরত স্লোগান দিতে থাকে। বিশ্লেষকদের মতে আওয়ামী লীগের এই আচরণ মূলত তাদের চরম রাজনৈতিক হতাশা এবং মানসতাত্ত্বিক দেউলিয়াত্বেরই নগ্ন বহিঃপ্রকাশ। যে দলের নেত্রী স্বয়ং ছাত্র জনতার তোপের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন, তাদের মুখে অন্যের পালায়ন নিয়ে স্লোগান দেওয়াটা এক চরম রাজনৈতিক রসিকতা। 15 বছর ধরে দেশের ভেতরে মানুষকে কথা বলতে না দিয়ে আজ বিদেশের মাটিতে দাঁড়িয়ে তারা অন্যের বাকস্বাধীনতায় বাধা দেবার চেষ্টা করছে। এটি ফেসিবাদের আসল এবং অপরিবর্তিত রূপ। তবে আওয়ামী লীগের এই বিশৃঙ্খলা তৈরির স্বপ্ন খুব দ্রুতই দুঃস্বপ্নে পরিণত হয়, কারণ যুক্তরাজ্যে ডাকসু ভিপি সাদিক কায়েম এবং জুলাই বিপ্লবের নেতাদের সমর্থনে আগে থেকেই প্রস্তুত ছিল এক বিশাল জনসমুদ্র। যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে ছুটে এসেছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্র শিবির এবং এনসিপির শত শত নেতাকর্মী। যুক্তরাজ্যে এবং ইউরোপের বিভিন্ন দেশে ইসলামী ছাত্র শিবির এবং জামায়াতে ইসলামী একটি অত্যন্ত শক্তিশালী এবং সুশৃঙ্খল এবং সুগঠিত সাংগঠনিক ভিত্তি আছে। প্রবাসে অবস্থানরত এই দলগুলোর কর্মীরা যখন জানতে পারেন আওয়ামী লীগের দোসররা অক্সফোর্ডের এই ঐতিহাসিক আয়োজন পণ্ডু করার ষড়যন্ত্র করছে, তখন তারা মুহূর্তের মধ্যেই অক্সফোর্ড ক্যাম্পাসের চারপাশে নিজেদের দখল নিয়ে নেন। শত শত তরুণদের এই বিশাল এবং সুসংগঠিত উপস্থিতির সামনে আওয়ামী লীগের গুটি কয়েক বিক্ষোভকারী কার্যত খড়কুটোর মতো উড়ে যায়। ফ্যাসিস্টদের ধূসর ষড়যন্ত্র সম্পূর্ণভাবে রুখে দিয়ে তারা প্রমাণ করে দেয় যে বিপ্লবের চেতনাকে ধারণ করা তরুণরা দেশ বা বিদেশ যেখানেই থাকুক না কেন, ফেসিবাদের বিরুদ্ধে তারা সবসময় ঐক্যবদ্ধ। এই অবৈধ প্রতিরোধের কারণেই হাসনাত আব্দুল্লাহ এবং সাদিক কায়েম অত্যন্ত রাজকীয়ভাবে অক্সফোর্ড ইউনিয়নে প্রবেশ করতে সক্ষম হন। বাইরে যখন ফেসিবাদী ষড়যন্ত্রের পতন নিশ্চিত হয়েছে, ভেতরে তখন রচিত হয়েছে এক নতুন ইতিহাস। অক্সফোর্ড ইউনিয়নের মঞ্চে দাঁড়িয়ে হাসনাত আব্দুল্লাহ এবং সাদিক কায়েম অত্যন্ত সাবলীল এবং বলিষ্ঠ কণ্ঠে তুলে ধরেছেন জুলাই গণ অভ্যুত্থানের সেই রক্তঝরা দিনগুলোর কথা। কিভাবে
কিভাবে কোনো রাজনৈতিক দলের ছত্রছায়া ছাড়াই সাধারণ ছাত্র জনতা রক্ত দিয়ে একটি সুসজ্জিত ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছে তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দেন তারা। তাদের এই ভাষণ শুধু একটি রাজনৈতিক বক্তব্যই নয়, এটি ছিল নতুন বাংলাদেশের তারুণ্যের একটি শক্তিশালী ম্যানিফেস্টো। রাষ্ট্রবিজ্ঞানীরা মনে করছেন পশ্চিমা বিশ্বের নীতি নির্ধারক এবং শিক্ষাবিদদের সামনে সরাসরি এই ইতিহাস তুলে ধরার ফলে আওয়ামী লীগের দীর্ঘদিনের ছড়ানো আন্তর্জাতিক অপপ্রচার সম্পূর্ণভাবে ধূলিসাৎ হয়ে গেছে। পুরো আয়োজনের সবচেয়ে রোমাঞ্চকর এবং চমকপ্রদ দৃশ্যটি মঞ্চস্থ হয়েছে অনুষ্ঠান শেষ করে ফেরার পথে। অত্যন্ত সফলভাবে অক্সফোর্ডের প্যানেল আলোচনা শেষ করে হাসনাত আব্দুল্লাহ এবং সাদিক কায়েম যখন মাইক্রোবাসে করে ফিরছিলেন, তখন রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা হাজারো মানুষের সামনে এক অভাবনীয় দৃশ্যের অবতারণা হয়। মাইক্রোবাসের দরজা খোলা অবস্থায় হাসনাত আব্দুল্লাহ দাঁড়িয়ে যান এবং বিক্ষোভকারীদের চেষ্টা করা আওয়ামী লীগদের অবশিষ্ট দোসরদের উদ্দেশ্য করে অত্যন্ত সাহসিকতার সাথে মিডিল ফিঙ্গার বা মধ্যমা প্রদর্শন করেন। অনেকের কাছে এটি একটি সাধারণ বিতর্কিত অঙ্গভঙ্গি মনে হলেও এর পেছনে রাজনৈতিক এবং মানুষতাত্ত্বিক ভাষা অত্যন্ত গভীর। আধুনিক পলিটিক্যাল সাইকোলজিতে এ ধরনের অঙ্গভঙ্গিকে সিম্বল অফ আলটিমেট ডিফায়েন্স বা চরম অবজ্ঞার প্রতীক হিসেবে দেখা হয়। হাসনাত আব্দুল্লাহর এই অঙ্গভঙ্গি মূলত প্রমাণ করে যে স্বৈরাচারের চোখ রাঙানিকে তরুণ প্রজন্ম আর বিন্দুমাত্র পরোয়ানা করে না। 15 বছর ধরে যে আওয়ামী লীগ মানুষের ভয় দেখিয়ে রাজত্ব করেছে, আজ বিদেশের মাটিতে তাদের সেই ভীতি প্রদর্শনের অপচেষ্টাকে আক্ষরিক অর্থেই অবজ্ঞা ছুড়ে দেওয়া হলো। এটি ছিল পতিত ফ্যাসিস্টদের মানুষতাত্ত্বিক কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়ার মতো একটি ঘটনা। দর্শক, অক্সফোর্ডের এই ঘটনা প্রবাহ বাংলাদেশের রাজনীতির কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সমীকরণকে সামনে নিয়ে এসেছে। এক সময় যুক্তরাজ্য এবং ইউরোপের বিভিন্ন দেশে আওয়ামী লীগের একচ্ছত্র আধিপত্য ছিল। তারা চাইলেই যে কোনো বিরোধী দলের সভা সমাবেশ পণ্ডু করে দিতে পারত। কিন্তু অক্সফোর্ডের মাঠে জামাত শিবির এবং এনসিপির এই বিশাল শোডাউন প্রমাণ করেছে যে বিদেশের মাটিতেও আওয়ামী লীগের সেই পেশি শক্তি আজ পুরোপুরি বিলুপ্ত। প্রবাসী বাংলাদেশিরা এখন ফেসিবাদের বিরুদ্ধে সম্পূর্ণ ঐক্যবদ্ধ এবং সোচ্চার। দ্বিতীয় বিষয়টি হলো হাসনাত আব্দুল্লাহ এবং সাদিক কায়েমকে নিরাপত্তা দিতে যেভাবে জামায়াতে ইসলামী এবং অন্যান্য দলগুলো স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছে, তা বাংলাদেশের আগামী দিনের রাজনীতির জন্য একটি অত্যন্ত ইতিবাচক বার্তা বহন করছে। রাজনৈতিক মতাদর্শের কারণে ভিন্নতা থাকলেও দেশের স্বার্থে ফেসিবাদের বিরুদ্ধে সবাই যে এক বিন্দুতে মিলিত হতে পারে, অক্সফোর্ডের এই প্রতিরোধ তার একটি জ্বলন্ত প্রমাণ। দর্শক, বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে যে স্থবিরতা ছিল, 24-এর তরুণ প্রজন্ম সেটি ভেঙে দিয়েছে। তারা শুধু দেশের ভেতরেই নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও নিজেদের মেধা, সাহস এবং যোগ্যতার প্রমাণ রাখছে। অক্সফোর্ড ইউনিয়নের মতো জায়গায় সাবলীলভাবে বিপ্লবের গল্প তুলে ধরা প্রমাণ করে যে বাংলাদেশের আগামী দিনের নেতৃত্ব অনেক বেশি আন্তর্জাতিক মানের, সাহসী এবং সুদূর প্রসারী। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় অক্সফোর্ড ইউনিয়নে সাদিক কায়েম এবং হাসনাত আব্দুল্লাহর বক্তব্য দিতে যাওয়া এবং সেখানে পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বাধা দেবার চেষ্টা, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? সাদিক কায়েমরা কি আসলেই পারছে অক্সফোর্ডে ইতিহাস গড়তে? কমেন্টে জানিয়ে দিন আপনার সুচিন্তিত মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। হাসনাত লন্ডনে দেখাই দিছে ওই আঙ্গুল। কেন দেখাইছে? বিরক্ত হইয়া। আর হাসনাত তো ভাই এই জেনারেশন, আমাদের জেনারেশন না। হাসনাতরা হচ্ছে বর্তমান, বর্তমান পৃথিবী হাসনাত, যার জন্য ওইটা দেখাইতে পারছে। ভাই ব্রাদার, আপনারা নিশ্চয়ই জানেন এই অক্সফোর্ড ইউনিয়ন থেকে একটা চিঠি পাইছে, দাওয়াত পাইছে হাসনাত আব্দুল্লাহ আর সাদেক কাইয়ুম। এইটা কিন্তু একটা ইতিহাস। আপনারা একটুখানি গুগল করে দেখেন, এর আগে এরকম ঘটনা ঘটে নাই যে কোনো ছাত্রকে ওরা দাওয়াত করছে। অক্সফোর্ড ইউনিয়ন দাওয়াত করছে কোনো ছাত্রকে, এই প্রথম। একটা সম্মানের ব্যাপার, দেশের ব্যাপার। কিন্তু ওইখানে ওই যে ওরা ওইখান থেকে আদেশ জানাইছে যে যেভাবে পারো নাস্তা নাবুদ কইরা দাও, ডিম মাইরা, পচা আলু মাইরা, পচা টমেটো মাইরা, কিন্তু পারে নাই। কারণ কি জানেন? এখানে কে আছে? হাসনাত আব্দুল্লাহ আর সাদেক কাইয়ুম। আপনারা তো জানেন শিবির কোথায় নাই, আর এই এনসিপি কোথায় নাই। এই জেনারেশনের পিছনে যে মানুষ আছে, মানুষ যারা সত্যিকারের বিবেকবান মানুষ, দেখলাম এবার এই ইউকেতে, এই লন্ডনে দেখলাম ভাই, সবাই দাঁড়ায় গেছে পিছনে। আওয়ামী লীগের ওরা সুবিধা করতে পারে নাই। এই প্রথম দেখলাম ইউকের পুলিশ ওই আওয়ামী লীগের পোলাপানদের ধাক্কায়া ধাক্কায়া পিছনে সরাইতেছে, হাত থেকে লাঠি কাইরা নিতেছে, সবাইকে দূরে সরাইয়া দিছে, কেউ ডিম মারতে পারে নাই। হাসনাত যাইবার সময় গাড়ি থেকে বাইর হইয়া ওই আঙ্গুলটা দেখাইয়া দিছে, একদম দিয়ে দিছে ভাই, একদম জায়গা মতো দিয়ে দিছে। নে এবার এটা নিয়ে বাড়িতে চইলা যা। এইটাই তো করতে হবে, এইটাই করতে হবে। এই একই কাজ করা উচিত ছিল আমার মতে, আমার ব্যক্তিগত মতামত। এটা আপনাদের সঙ্গে মিলবে না। কোনটা জানেন? এই যে ডাক্তার জাহিদুল ইসলাম যখন দিল্লির এয়ারপোর্ট থেকে চইলা আসে, ওই আঙ্গুলটা যদি দেখায় দিতে পারতো আর ওইটার একটা ছবি যদি আইনা আমাদেরকে দিতে পারতো, আরো খুশি হয়ে যেতাম। ঠিক জায়গা মতো আঙ্গুল দিয়ে দেওয়া হইতো। ভাই ব্রাদার,
আপনারা অনেকে হয়তো জানেন, অনেকেই জানেন না, এই জাহিদুল ইসলাম কিন্তু একেবারেই ভাই ভারত বিরোধী একটা মানুষ, একদম টোটালটাই ভারত বিরোধী, একেবারেই ভাই আওয়ামী লীগ বিরোধী একটা মানুষ। হাসিনার যেভাবে সমালোচনা করতো, কখন এই 5ই আগস্টের পরে না, 5ই আগস্টের আগে হাসিনার আমলে যেভাবে উনি সমালোচনা করতো আওয়ামী লীগের এবং শেখ হাসিনার, আমি তো ভয় পাইতাম, ওনাকে নিয়ে চিন্তায় থাকতাম। আমার ধারণা ছিল উনি বিদেশে থাকে, দেশে থেকে এগুলো করলে তো গুম হয়ে যাওয়ার কথা। এটা জানার জন্য আমি একজন সাবেক এআইজি সাইফুল ইসলাম সাহেবকে ফোন দিলাম। উনি আমার খুব কাছের মানুষ। ওনার কাছে আমি জানতে চাইলাম, এই জাহিদুল ইসলাম, ডাক্তার জাহিদুল ইসলাম এ কি দেশের ভিতরে এই যেভাবে আওয়ামী লীগের সমালোচনা করে, যেভাবে শেখ হাসিনার বিরুদ্ধে বলে, এই বেনজিরের বিরুদ্ধেও কিন্তু সে তখন কথা বলছিল এই জাহিদুর রহমান, যে উনি কি এই দেশের ভিতরে আছে না বাইরে? উনি আমাকে জানালেন উনি দেশের ভিতরে। তারপর ওনাকে আমি প্রশ্ন করলাম, ওনারে যে ধরে না কারণ কি? উনি আর সে কারণ আমাকে বলতে চাইলো না, বললো যে দেখা সাক্ষাতে কথা হবে। আর দেখা সাক্ষাৎ হয় নাই, কথাও হয় নাই, এটাই চরম সত্যি কথা। কিন্তু যখনই উনি একটা সিস্টেমের মধ্যে ঢুকে গেল, তার মানে যখনই উনি সরকারে ঢুকে গেল, তখনই উনি বদলা গেল, চেঞ্জ হয়ে গেল। ওনার মুখে আমরা শুনলাম এই যে সীমান্তের মধ্যে যা কিছু হচ্ছে এটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার, এটা নাকি পরে মিটমাট হয়ে যাবে। উনি এটা সিরিয়াসলি দেখতে রাজি না। উনার মুখে শুনতেছি যে লোকটা প্রতিদিনই তার কন্টেন্টের মাধ্যমে ভারতকে ভাই নাঝাও কইরা ছাইরা দিত। বেসিক্যালি তো উনি ডাক্তারি পেশা ছাইরা ইউটিউবার হয়েছিল, আমার মতো, যেমন আমি ফিল্ম ডাইরেক্টরি ছাইরা ইউটিউবার হয়েছি, ঠিক উনিও কিন্তু ইউটিউবার হয়েছে। আর এই ইউটিউবারকেই কিন্তু ওনারা মনে রাখছে দিল্লির এয়ারপোর্ট। কারণ ভাই ব্রাদার, একটুখানি আপনারা চিন্তা করলেই বুঝতে পারবেন, আমাদের ইলিয়াস হোসেন সাহেব যদি এখন ভারতে ঢুকতে চায়, দিল্লি দিয়া হোক, যে কোনো এয়ারপোর্ট দিয়া হোক, ঢুকতে দিবে না। আমাদের পিনাকি দা যদি ঢুকতে চায়, ঢুকতে দিবে না। ঠিক তেমনি এই জাহিদ ইসলাম, ডাক্তার জাহিদ ইসলামও কিন্তু ভারত বিরোধী কথাবার্তা বলতো, আওয়ামী লীগ বিরোধী কথাবার্তা বলতো, হাসিনা বিরোধী কথাবার্তা বলতো 5ই আগস্টের আগে। পরে তো সিস্টেমের মধ্যে ঢুকে গেল, ওই আগেরটাই তারা মনে রাখছে, এয়ারপোর্টের মধ্যে নাম লেখা রাখছে, এর তো এন্ট্রি নিষেধ। আর উনি গেছে ওই আমাদের স্বাভাবিক পাসপোর্ট নিয়ে, যেমন পাসপোর্ট আপনার কাছে আমার কাছে, তেমন পাসপোর্ট নিয়ে উনি ওই দিল্লিতে চলে গেছে। কিন্তু ওনার তো যাওয়া উচিত ছিল ওই লাল পাসপোর্ট নিয়ে, ডিপ্লোম্যাটিক পাসপোর্ট নিয়ে। উনি তো ভাই দেশের একটা অংশ, সরকারের একটা অংশ তো ভাই, উনি উনার ওই পাসপোর্ট নিয়ে চলে গেছে। আর ওইখানে রেড অ্যালার্টের মধ্যে দেখা গেছে, হায় এই লোক তো ভারত বিদ্বেষী ইউটিউবার। ডাক্তার জাহিদ তো ভাই এখন সরকারের অংশ, তখন তো একজন ইউটিউবার। ওই ইউটিউবারকে কিন্তু আটকায় ফেলাইছে, আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করছে, এতে উনি খুবই মাইন্ড করছে। আচ্ছা, উনি যে যাবে, আমাদের বাংলাদেশের যে হাই কমিশনার আছে দিল্লিতে, উনিও তো জানতো উনি এয়ারপোর্টে থাকবে না, ওনার তো লোকজন রাখার কথা, উনি নিজে না থাকলে অন্যকে তো পাঠানোর কথা। কেউ আসছে কিনা জানি না, উনি নাজেহাল হয়েছে 2.5 ঘন্টা। তারপর ভাই মেজাজ খারাপ হয়ে গেছে, উনি চলে আসছে। আসার আগে ওনাকে আবার ঢোকার জন্য অনুমতি দিছিল যে না আসেন স্যার। উনি বলছে মাইন্ড করলাম, কিন্তু মাইন্ড করলাম বললাম ওইটা দেখাই দিয়া, ওই আঙুলটা দেখাই দিয়া যদি চলে আসতেন আরো ভালো হতো। প্রতিবাদের দরকার ছিল। সেটা হচ্ছে, আপনারা জানেন যে সাদিক কায়েম এবং হাসনাত আব্দুল্লাহ কোথায় গেছে জানো? লন্ডনে। কোথায়? অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অক্সফোর্ড ইউনিয়নে। সেখানে তারা একটা বক্তৃতা করার জন্য অনেক আগে থেকেই এই সফরসূচিটা করা হয়েছে। তারা সেখানে গিয়ে বক্তব্য করবেন এবং অক্সফোর্ড ইউনিয়নের যে ভেরিফাইড পেজ, সেইখানে সাদিক কায়েম, হাসনাত আব্দুল্লাহদের ছবি সহ কখন কোথায় কিভাবে বক্তব্য দিবেন সব কিছু সেখানে আপলোড করা আছে। তো এই খবর প্রকাশ হবার সাথে সাথে বিগত দিন ধরে এই ফ্যাসিবাদের দোসর যারা, এরা তো আপনারা দেখেছেন যে যেখানে জুলাই গণঅভ্যুত্থানের কেউ গিয়েছে তাদের উপরে আক্রমণ করেছে, হামলা করেছে, হেনস্থা করার চেষ্টা করেছে। তো এইটাও তারা দীর্ঘদিন ধরে তাদের দাঁতে শান দিয়ে রেখেছিল। আশুক, হাসনাত এবং সাদিক, কামরাবো তাদেরকে দাঁতে ধার দিয়ে রেখেছিল। কিন্তু এই পরিকল্পনা করে আসতে আসতে মাত্র 30 মিনিটের ভিতরে এই পরিকল্পনাটা ভেস্তে গেছে। কিভাবে জানেন? এনসিপির সাধারণ একজন সমর্থকের হাতে যুক্তরাজ্য আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শামীম এমন একটা থাপ্পড় খেয়েছে, এই থাপ্পড়ের দৃশ্য যদি আপনারা না দেখেন তাহলে আপনাদের চোখে শান্তি আসবে না। বাংলাদেশে অন্যায়ের সীমা যখন অতিক্রম করেছিল তখন তো এদেশের জনগণ এদেরকে পাছার উপর লাথি দিয়ে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। এরপরে এরা আশ্রয় নিল বিদেশে গিয়ে তারা এই জনগণকে যেখানে পেয়েছে সেখানে হেনস্থা করার চেষ্টা করেছে। তো তারই ধারাবাহিকতায় এটা করতে গিয়েছিল। তো মানুষ আর কতদিন সহ্য করবে? এইগুলো আসলে এদের নিজের 2 হাতের কামাই। এদেশে যা অপকর্ম করেছে 17 বছর ধরে,
সেইটার ব্যাপারে বিন্দু মাত্র অনুশোচনা বোধ তো দূরের কথা, আবার এখন বাইরে গিয়েও তারা এইভাবে একের পর এক অনেক ঘটনা কিন্তু ঘটিয়েছে, কিন্তু পার পেয়ে গেছে। এইবার এই জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি এরাও খুব একটা কোমর বেঁধে লেগেছে যে এবার এদের যেখানে পাবো সেখানেই মার হবে, যেভাবে বাংলাদেশ থেকে মার দেওয়া হয়েছে। তো তারই ধারাবাহিকতায় এই থাপ্পড়টা দিয়েছে। তো এইটা একটা জব্বর খবর। দ্বিতীয় খবরটা হচ্ছে জামাত ইসলাম কিন্তু বাংলাদেশে বিরাট একটা বিজয় আপাত দৃষ্টিতে অর্জন করে ফেলেছে। অর্জনটা কি? আপনারা জানেন যে বিএনপি বিভিন্ন প্রতিষ্ঠান দখলবাজিতে তারা লিপ্ত হয়েছে, একের পর এক বিভিন্ন প্রতিষ্ঠান তারা দখল করেছে। দলীয়করণের যে চূড়ান্ত নমুনা সেটা তারা প্রমাণ করেছে। বিশ্ববিদ্যালয়গুলোতে সব দলীয় শিক্ষক দিয়েছে, সমস্ত সিটি কর্পোরেশনগুলোতে নির্বাচন না দিয়ে সেখানে দলীয় লোক বসিয়ে দিয়েছে প্রশাসক হিসেবে। বাংলাদেশের যতগুলো জেলা পরিষদ আছে প্রত্যেকটা জেলা পরিষদে দলীয় লোক নিয়োগ দিয়েছে প্রশাসক হিসেবে। এছাড়া যত প্রতিষ্ঠান আছে সরকারি বেসরকারি, এবার সেখানে তারা হামলে পড়েছে। সর্বশেষ তারা ইসলামী ব্যাংক দখলের জন্য মরিয়া হয়ে উঠেছে এবং এটা তারা দখল করবে, এটা করবেই। তো এই দখল প্রক্রিয়ার অংশ হিসেবেই তারা ইসলামী ব্যাংকে একজন চেয়ারম্যান দিয়েছিলেন খুরশিদ আলম। এই খুরশিদ আলম আপনারা সবাই জানেন, এ ব্যাপারে সবাই অবগত। তিনি এস আলমের পকেট ছিলেন, ফ্যাসিবাদের দোসর ছিলেন। 5 আগস্ট পরবর্তী সময়ে তিনি ওই বাইতুল মোকাররমের ওই যে খতিবের মতো তিনিও পালিয়ে গিয়েছিলেন। এদেরকে কিন্তু কেউ পালিয়ে যেতে বলে নাই বা কেউ মারতেও যায় নাই। এরা যে অপকর্মটা করেছে তারা ধরেই নিয়েছে যে এই অপকর্মের শাস্তি দেশের জনগণ দিতে এগিয়ে আসছে, এই ভয়ে পালিয়ে গিয়েছিল। তো যাই হোক, আমাদের বিএনপি জুলাইয়ের কথা বলে, জুলাই গণঅভ্যুত্থানের কথা বলে মানুষের কাছ থেকে ভোট নিয়ে সেখান থেকে পুরা ডিগবাজি দিয়ে একেবারে 90, 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেছে। তারা জুলাইকে কিভাবে জলাঞ্জলি দেয়া যায় সেই চিন্তায় তারা এখন উঠে পড়ে লেগেছে। জুলাইয়ের যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষার প্রথম যে রূপায়ণটা ছিল সেটা হচ্ছে গণভোট। এই গণভোটটা তারা এসেই বাতিল করে দিয়েছে। তারা গুম কমিশন বাতিল করে দিয়েছে, তারা বিচার বিভাগের যে স্বাধীন বিচার বিভাগ গঠন সেটা বাতিল করে দিয়েছে, তারপরে সুপ্রিম কোর্ট পৃথক সচিবালয় গঠন সেটা বাতিল করে দিয়েছে, ন্যায়পাল গঠন বাতিল করে দিয়েছে। সবকিছু এক কথায় যতগুলো সংস্কার কমিশনে যেগুলো সংস্কার প্রস্তাব আনা হয়েছিল সবগুলো বাতিল করে দিয়েছে। এরই ধারাবাহিকতায় কিন্তু তারা ইসলামী ব্যাংকটাকে দখল করতে গিয়েছিল। এরপরে তো সাধারণ গ্রাহকরা সেখানে প্রতিবাদে মুখর হলো, আন্দোলন করলো। যদিও বলা হয় যে এটা জামাতের ব্যাংক, আসলে এটা তো জামাতের ব্যাংক ছিল না। তাদের মাথার ভিতরে এই পোকা শেখ হাসিনা ঢুকিয়ে দিয়ে গেছে। শেখ হাসিনা কিন্তু এটা জামাতের ব্যাংক বলেই এটা দখল করেছিল। আসলে এখানে জামাতের কতটুকু কি আছে, আপনি যদি এখানে টপ 100 জন বিনিয়োগ গ্রাহকের তালিকা করেন, টপ 100 জন, একটা লোক জামাতের নেই। আপনি যদি এখানে 1000 জন বিনিয়োগ গ্রাহকের তালিকা করেন, এখানেও কিন্তু জামাতের কেউ নাই। কিন্তু তারপরেও জামাত মুক্ত করতে হবে, জামাত নাকি এখান থেকে বিরাট অর্থনৈতিক সুযোগ সুবিধা গ্রহণ করে। এই ধরনের কাল্পনিক চিন্তা যাদের মাথার ভিতরে ঢোকে এবং সেই অনুযায়ী যারা পদক্ষেপ নিতে যায় তাদের আর কিছু বলার থাকে না। কোন প্রতিষ্ঠান থেকে কোন দলকে টাকা দেয় এটা কখনো শুনেছেন? মির্জা আব্বাসের ব্যাংক ঢাকা ব্যাংক, ওইটা বিএনপির ব্যাংক হয় না। আব্দুল আল মিন্টুর ন্যাশনাল ব্যাংক, ওইটা বিএনপির ব্যাংক হয় না। সালমান এফ রহমানের আইএফআইসি ব্যাংক, ওইটা আওয়ামী লীগের ব্যাংক হয় না। আব্দুল জলিলের মার্কেন্টাইল ব্যাংক, ওইটা আওয়ামী লীগের ব্যাংক হয় না। আর ইসলামী ব্যাংক জামাতের হয়ে গেছে, কারণ এখানকার লোকজন নামাজ পড়ে, এই প্রতিষ্ঠানে যারা চাকরি করে এখানে নিয়মিত জামাত হয়, এইটা হচ্ছে জামাতের আলামত। এবং এইখানের লোকগুলো সাধারণত একটু দাঁড়িয়ে রাখে, ইসলাম মনে হয়, ইসলামের কথা বলে এইগুলো। তো ভাই ইসলামের কথা বললে যদি জামাত হয়ে যায় তাহলে তো জামাতই ভালো। নামাজ কালাম পড়া দেখে যদি আপনি মনে করেন যে এটা জামাতের প্রতিষ্ঠান, তো তাহলে জামাতই ভালো। দাগ থেকে যদি দারুণ কিছু হয় তাহলে তো দাগই ভালো। তো যাই হোক, সেই দখল করতে গিয়ে অবশেষে গ্রাহকদের সম্মিলিত প্রচেষ্টায় তারা সেখানে ব্যর্থ হয়েছে। রবিবার বিকেলে ইসলামী ব্যাংকের যে পরিচালনা পরিষদ ছিল বাংলাদেশ ব্যাংক সেটি ভেঙে দিয়েছে। আর ওই খুরশিদ আলম তো এখানে পদত্যাগের তো আর কোনো প্রশ্নই নেই তাহলে, কারণ এটা তো টোটালি বাতিল হয়ে গেছে। তো এই বাতিল হওয়াতে যেটা হয়েছে, প্রাথমিক অবস্থায় কিন্তু একটা বিজয় হয়েছে, কিন্তু এই বিজয় কিন্তু বিজয় নয়। এইখানে আরো বেশি ভয়ঙ্কর ষড়যন্ত্র কিন্তু এখন শুরু হচ্ছে। এখন কিন্তু আপনাদের আরেকটু সচেতন হতে হবে, কারণ এখানে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এবং অর্থমন্ত্রী তার এলাকার বিষয়টাকেই তো কেন্দ্র করে ঘটনাটা ঘটেছে। তার এলাকারই সবচেয়ে বড় মাফিয়া, সবচেয়ে বড় ব্যাংক ডাকাত এস আলম, এই এস আলমের পক্ষ হয়েই কিন্তু এই দুইজন এখানে কাজ করতে গিয়েছিল। এবং সেটা আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে স্পষ্ট পেয়েছি সংসদে। তিনি বলেছেন শেয়ার হোল্ডার ইজ শেয়ার হোল্ডার। কোন পদ্ধতিতে তিনি শেয়ার হোল্ডারের মালিক হয়েছেন ওইটা আলাদা ডিবেট, কিন্তু তিনি শেয়ার হোল্ডার। তার মানে তিনি ধরে নিয়েছেন যে ডাকাত কিভাবে সম্পদের মালিক হয়েছে সেটা বিবেচ্য বিষয় নয়, তিনি যে ডাকাতি করে এনেছেন এটা বিবেচ্য বিষয় নয়। তিনি সম্পদের মালিক, তিনি সম্পদের মালিক। এইভাবেই কিন্তু তিনি আগাচ্ছিলেন।
এবং এই দুইজন মন্ত্রী এই ব্যাংকটাকে এস আলমের হাতে আবার তুলে দেবার জন্য যত ধরনের প্রচেষ্টা চালানো দরকার তারা চালিয়েছে। ভিতরের যে খবর সেটা হচ্ছে এই খুরশিদ আলম কিন্তু আরো আগেই পদত্যাগপত্র জমা দিয়েছিল, কিন্তু তিনি প্রকাশ করতে পারেন নাই, বাংলাদেশ ব্যাংকের গভর্নর প্রকাশ করতে পারেন নাই মন্ত্রীদের চাপে যে এটা প্রকাশ করা যাবে না, আমরা জামাতের কাছে হেরে যাব, সরকারি দল হয়ে আমরা জামাতের কাছে হেরে যাব। যার কারণে অবশেষে যখন পারেই নাই তখন কিন্তু ওই খুরশিদ আলমকে শুধু পদত্যাগ না করিয়ে পুরো বোর্ডই বাতিল করে দিয়েছে। এতে কি হলো যে সম্মানটা আপাতত বাঁচানো গেল। কিন্তু এখন যেটা হবে সেটা হচ্ছে এই খুরশিদ আলমের চেয়েও ভয়ঙ্কর কাউকে এখানে কিন্তু আনা হবে। শেয়ারের দাম অলরেডি কমিয়ে দেওয়া হয়েছে, এই শেয়ারগুলো সব এখন বিএনপির লোকজন কিনে নেবে, কিনে তারা এখন কিন্তু এখানে মালিক হবে। মালিকানায় এখন পুরাটা তোমার জামাত মুক্ত করতে হবে। এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর নাকি এই কথা বলেছে, দেখলাম পটিয়াবাসী এটা প্রচার করছে যে কোনো মূল্যে জামাত মুক্ত করতে হবে। সুতরাং আপনারা যারা প্রাথমিক বিজয় হয়েছে এই আনন্দে উচ্ছ্বসিত হয়ে নির্বিঘ্নে ঘরে ফিরে যাচ্ছেন, ফিরে যান, ঠিক আছে, কিন্তু একটু নজরে রাখেন যে কোন দিকে কি হচ্ছে, কোন দিকের পানি কোন দিকে গড়াচ্ছে, এটা একটু নজরে রাখা দরকার, কারণ এরপরে কিন্তু ভয়ঙ্কর ডিজাস্টারটা আসছে। আর তৃতীয় যে জব্বর একখান খবর ছিল সেটা পুরা বলতে পারবো না। ডক্টর জাহিদুর রহমান তিনি দিল্লিতে গিয়েছিলেন, দিল্লি তাকে ফেরত পাঠিয়েছে, তার সাথে অসৌজন্যমূলক আচরণ করেছে। বিএনপির যে বর্তমান দিল্লিমুখী রাজনীতি, এবং শুধু দিল্লিমুখী না, নত জানু পররাষ্ট্রনীতি, এইটার উপরে একটা চপেটাঘাত। এইটা হচ্ছে বিএনপির জুলাই না মানার ফল। প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে এইভাবে অসম্মান করেছে যে দেশ, সেই দেশের সাথে চূড়ান্ত একটা বোঝাপড়া না করে আরো যে ইস্যুগুলো আছে এই সুযোগে যদি সেই ইস্যুগুলোরও সামনে এনে একটা সুরাহা করার চেষ্টা না করে, তাহলে এই সরকারের জন্য খুব বেশি ভালো ফল বয়ে আনবে বলে মনে হয় না। প্রিয় ভাই ও বোনেরা, এই পুরো বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন জানাবেন মন্তব্যের ঘরে। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, দেখতে পারলেন, অবশ্যই কমেন্টে আপনাদের অভিব্যক্তি মতামতটা উল্লেখ করে জানাবেন। কি বলতে চান আপনারা, আপনাদের অভিব্যক্তি এবং মতামতটা কি থাকবে। আসলে হাসনাত আবদুল্লাহ, সাদিক কায়েম তারা বাংলাদেশের গর্ব, এটি মানতেই হবে, এখানে না মানার কিছু নেই। হাসনাত আবদুল্লাহ বাংলাদেশের ঘটে যাওয়া এই 24-এর গণঅভ্যুত্থানে বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে আলোচনা করেছে। হাসনাত আবদুল্লাহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তিনি তার এই বক্তব্যের মাঝে উপস্থাপন করেছে। বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছে রীতিমতো, বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে আরও একবার সম্মানিত করল এবং ব্যাপক মর্যাদায় তিনি ভূষিত করলেন। হাসনাত আবদুল্লাহর এই সেমিনারে অংশ নেওয়া, বক্তব্য দেওয়া এবং তার এই অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে যোগ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে নানা ধরনের ঘটনা ঘটেছে। যখন তিনি যুক্তরাজ্যে পৌঁছায় তখন ফ্যাসিস্ট আওয়ামী নেতাকর্মীরা তাকে নানা ধরনের বাধা প্রয়োগ করে এই সেমিনারে যাতে অংশ নিতে না পারে হাসনাত, সেজন্য নানা ধরনের পায়তারা তারা করে, ষড়যন্ত্র করে, কুটচাল, সকল কিছু ভেস্তে যায়। অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে হাসনাত আবদুল্লাহ সেমিনারে অংশ নিতে সফল হয়। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা আপনাদের অবশ্যই মতামতটা জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে, আপনাদের অভিব্যক্তিটা কি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।